90 উপজেলায় ভোট আগামীকাল পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম। স্থগিত 19 উপজেলার বিষয়ে সিদ্ধান্ত পরে জানালো কমিশন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূল দৃশ্যমান হচ্ছে ক্ষত। সব হারিয়ে নিঃস্ব হাজার হাজার পরিবার, বিদ্যুৎহীন কোটি মানুষ। রাতভর ভারী বর্ষণের রাজধানীতে জলাবদ্ধতা, দ্বিতীয় দিনের মতো ডুবল চট্টগ্রাম। বরিশালের বিভিন্ন সড়কে সীমাহীন ভোগান্তি। 3 বছরও শেষ হয়নি খুলনায় ক্যান্সার হাসপাতাল নির্মাণ, কাজ হয়েছে মাত্র 35%। টাকা না পাওয়ার অজুহাত ঠিকাদারের। এবং মুন্সিগঞ্জে বীরকাদিম গরু পালনে আগ্রহ হারাচ্ছেন খামারিরা, ইনজেকশন দিয়ে গরু মোটা তাজাকরণের অভিযোগ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ আগামীকাল। এজন্য সকাল থেকে 90টি উপজেলায় বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম। কোথাও ব্যালট, আবার কোথাও ভোট গ্রহণ হবে ইভিএমে। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ব্যালট বাক্স, ইভিএম সহ অন্যান্য সামগ্রী। নির্বাচন কমিশনার আলমগীর হোসেন জানিয়েছেন, ভোট সুষ্ঠু করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানোর কার্যক্রম। জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন প্রিসাইডিং কর্মকর্তারা। সকালে রংপুরের 2টি উপজেলায় ভোট কেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সব প্রস্তুতি নেওয়ার কথা জানান নির্বাচন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করে ফেলেছি এবং কেন্দ্রে কেন্দ্রে মালামাল বন্টন হয়ে গেছে। দুপুর থেকে ময়মনসিংহের ফুলবাড়িয়া, ত্রিশাল ও ঈশ্বরগঞ্জ উপজেলায় শুরু হয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ। পরে কেন্দ্রে কেন্দ্রে পুলিশি নিরাপত্তায় এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বগুড়া সদরের 146টি কেন্দ্র সহ 332টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনকে সুষ্ঠু করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। বগুড়া সদর উপজেলার নির্বাচনের যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটি এখনো পর্যন্ত ভালো রয়েছে এবং আমরা 4 প্লাটুন বিজিবি পেয়েছি। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী মালামাল। সে সাথে মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলার 176টি ভোট কেন্দ্রে ইভিএম সহ অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়। এছাড়া কুমিল্লা, শরীয়তপুর, ফেনী, রাঙ্গামাটি সহ অন্যান্য উপজেলায় ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। তৃতীয় ধাপে ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায় হবে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ভোটের সামগ্রী। মঙ্গলবার 90 উপজেলায় ভোট সুষ্ঠু করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি আলমগীর। আমরা কোনো ধাপে আশা করি না যে কোনো সংশোধন হবে, কারণ আমরা সবসময় চাই, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী খুব কঠোর অবস্থানে আছে, নির্বাচনের যারা পরিচালনার দায়িত্বে আছেন তারা কঠোর অবস্থানে আছে, কমিশন কঠোর অবস্থানে আছে। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 19 উপজেলার ভোট কবে হবে সে সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও জানান নির্বাচন কমিশনার। এগুলো বন্ধ আছে, এগুলোর ডেট কবে হয় এখনো আমরা আলোচনা করে ঠিক করিনি, কারণ এটা ডিপেন্ড করবে আবহাওয়া কেমন থাকে, স্থানীয় ভাবে কবে করা যায় সেই স্থানীয় প্রশাসনের একটা প্রস্তুতির ব্যাপার আছে। 3 নম্বর সামনে ঈদ আছে, কোরবানি ঈদ, এই সমস্ত বিষয় বিবেচনা করে এবং যেহেতু আমাদের চতুর্থ ধাপে আরেকটা নির্বাচন আছে, তো চতুর্থ ধাপ যেহেতু 5 তারিখে নির্বাচন, এরপরই বোঝা যাবে আসলে কবে করা যাবে। তৃতীয় ধাপের এই নির্বাচনে কোথাও ব্যালট, আবার কোথাও ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এখন পর্যন্ত 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা, নষ্ট হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, ভেসে গেছে ঘেরের মাছও। এখনো পানিবন্দী লাখ লাখ মানুষ। উপকূলের বেশিরভাগ এলাকায় বন্ধ বিদ্যুৎ সরবরাহ। ক্ষতিগ্রস্তদের প্রয়োজন জরুরি সরকারি সহায়তা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের টানা 2 দিনের তাণ্ডবে ক্ষতচিহ্ন এখন স্পষ্ট। প্রাণহানি থেকে শুরু করে ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালা ও বৈদ্যুতিক ব্যবস্থার ব্যাপক ক্ষতি সাধন করেছে এটি। বরগুনায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেঙে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বিচ্ছিন্ন হয়েছে লাখো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ। গাছ ভেঙে পড়ে অনেক জায়গায় বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। জোয়ারের পানিতে ডুবেছে বিস্তীর্ণ এলাকা। আগাম প্রস্তুতির কারণে প্রাণহানি না হলেও জলোচ্ছ্বাসে ভেসে গেছে গবাদি পশু, মাছের ঘের ও ফসলি ক্ষেত। বাড়িঘর ও জনপদ ভাসছে নোনা পানিতে।
টানা 2 দিনের তাণ্ডবে ক্ষতবিক্ষত ভোলার বিস্তীর্ণ উপকূল। অনেকেই আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে, কেউ বা ভাঙা ঘরে কষ্টে দিন কাটাচ্ছেন। আমার ঘরের টিন সব পুরো নিয়ে গেছে। এখন আমি আমার ছেলের সন্তান নিয়ে খুব কষ্টে আছি। ঘরে থাকতে অনেক কষ্ট হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সাইকেল সেন্টারে ছিলাম, খাওয়া দাওয়া করতে পারিনি। ভোলায় ঝড়ে 2000-এর বেশি ঘর সম্পূর্ণভাবে ও 5000-এর বেশি ঘর আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে 17,000 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত ও নিহতের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। আশা করছি যে মন্ত্রণালয়ের এই সহযোগিতা আমাদের ভোলা জেলার অনুকূলে আসবে এবং মানুষদেরকে এই ঘূর্ণিঝড়ের যে ক্ষতিকর বিষয় সেটি থেকে তাদেরকে পুনর্গঠিত করার সুযোগ সৃষ্টি হবে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে একেবারে বিধ্বস্ত হয়েছে উপকূলীয় জেলা পটুয়াখালী। জোয়ারের পানিতে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ঘূর্ণিঝড়ের আঘাতে ভেঙে পড়েছে সমুদ্র ঘেঁষা আরেক জেলা বাগেরহাটের সড়ক যোগাযোগ। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার রাতে রিমেলের আঘাতে গাছ চাপায় এক বৃদ্ধ দম্পতির প্রাণ গেছে। একই এলাকায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। আপাতত বড় সড়কগুলোর যোগাযোগ ব্যবস্থা করা সম্ভব হয়েছে। আমাদের ইলেকট্রিক তারের উপর গাছ ভেঙে পড়ায় আমাদের বিদ্যুৎ সংযোগে আরো সময় লাগবে। ঘূর্ণিঝড় রিমাল প্রথম আঘাত হানে সুন্দরবন কোলঘেঁষা জেলা সাতক্ষীরায়। বাঁধ ভেঙে ভেসে গেছে ঘেরের মাছ, ভেঙে পড়েছে কাঁচা বাড়ি ঘর ও গাছপালা। তবে প্রশাসনের কর্মকর্তারা বলছেন ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পেতে আরও কিছুটা সময় লাগতে পারে। এদিকে নরসিংদীর ছগরিয়াপাড়ায় ঝড়ের তোড়ে ইটের স্ট্যাক ধসে পড়ে মৃত্যু হয়েছে এক দম্পতির। সেই সঙ্গে টানা ঝড় বৃষ্টিতে রাজধানীর পাশের জেলার নারায়ণগঞ্জে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ঘরবাড়ি, গাছপালা উপড়ে পড়া সহ বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। খাগড়াছড়ির আলুটিলায় সোমবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিপাতে সড়কে গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়লে গাছ কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া জেলা সদর সহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। চেঙ্গি নদী ও মাইনি নদীতে বিপদসীমার কাছাকাছি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে বান্দরবানে ভারী বৃষ্টিপাতে রুমা-থানচি সড়কের 5 কিলোমিটার এলাকায় বেইলি ব্রিজ ধসে জেলা শহরের সাথে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। একই সাথে সোমবার দুপুর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে জেলা সদর, থানচি, রুমা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর আগারগাঁয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এ নির্দেশ দেন তিনি। রিমালে উপকূলীয় এলাকায় অনেক বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা আসার আগেই ক্ষতিগ্রস্ত এসব বাঁধ মেরামতে বিশেষ নজর দেওয়ার নির্দেশও দেন সরকার প্রধান। সাফ জানান, ঋণের টাকা নিয়ে রোহিঙ্গাদের সাহায্য করতে পারবে না তার সরকার। সভায় রোহিঙ্গাদের জন্য ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে একগুচ্ছ প্রকল্প অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 14,337 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। লং টার্ম সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিলেন যে বাঁধগুলি আছে, নদীর পাড়ে যে বাঁধ আছে, অনেকগুলো বাঁধ, সেই বাঁধগুলো অনেক ড্যামেজ হয়ে গেছে সাইক্লোনে। বাঁধ এমনি পুরোনো অনেক, আর সাইক্লোনের ইফেক্টে এটা বাঁধগুলি নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তিনি আদেশ দেন যে দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা আছে, আর কষ্ট বাড়বে, শেষ করতে হবে। ঘূর্ণিঝড় রিমালে নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ডিআরইউ মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে নতুন চিন্তা করে এগোতে হবে। সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষা করতে হবে বলেও জানান মির্জা ফখরুল। মানুষকে বোকা বানিয়ে ক্ষমতাসীনরা আবারও এক ব্যক্তির শাসন চাপিয়ে দিতে চায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন অব্যাহত থাকবে। বাড়িঘর ধ্বংসে এবং ক্ষতি হয়েছে অপরিসীম। সেই নিহতদের প্রতি, আহতদের প্রতি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সমবেদনা জানাচ্ছি। এবং আজকে কিন্তু সেই সময় এসে গেছে, তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি, তাতে হবে সেই লড়াই, আর এই লড়াইয়ে নিতে হয়ে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাতভর বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও এখনো ঘরের ভেতরে রয়েছে পানি। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভেঙে গেছে গাছ, যার ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ঘূর্ণিঝড় রিমাল কেটে গেলেও রাতভর বৃষ্টিতে ভোগান্তি বাড়ে। রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। কর্মব্যস্ত দিনে শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষের ভোগান্তির যেন শেষ নেই। প্রচুর পানি, ঘরের ভেতরে কোনো কর্ম যাওয়ার পাইতেছি না, বাইরে যেতে পারতেছি না। পানি চুলকায়, কষ্ট হয় চলাফেরা করতে। এখন বাসাবাড়িতে কাজ করতে গেলে তো যাইতেই। এই যে রাত্রে করে রিক্সা আসে না। কালকে আমি যখন রাত্রে 11টার দিকে আসছি, ধরেন যে কোনো ধরনের রিক্সা এখানে ঢুকতে চায় না। ধানমন্ডির কাঁঠাল বাগানের চিত্র এটি। বুক সমান পানি নিয়ে নির্ঘুম রাত কাটান এখানকার বাসিন্দারা। বলছেন সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়কটি। এই যে আকাশে মেঘ দেখা যায়, বাস খালি পানি পড়লেই চলে, আর পানি নামে না। হালকা বৃষ্টি হলে পানি জমে যায়। সড়কের পাশে প্রাইমারি স্কুল থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থীদেরও। কালকে স্কুল যাইতে পারিনি, আজকে তো একটু পানি কম ছিল দেখে আজকে যাইতে পারছি। খেটে খাওয়া মানুষ, শিক্ষার্থী, কর্মজীবী যারা এই সড়ক দিয়ে পারাপার হচ্ছেন সবাইকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। কারণ সামান্য বৃষ্টি কিংবা ভারী বৃষ্টি হলেই সড়ক তলিয়ে যায় পানির নিচে। আর এই পানি অনেক সময় ঘর বাড়িতে উঠে, যেটিতে রাত জেগে অপেক্ষা করতে হয় নাগরিকদের। তারা বলছেন খোদ রাজধানীর ভেতরেই এমন জলবদ্ধতা কোনোভাবেই কাম্য নয়। এদিকে ঝড়ো বাতাসে গ্রিন রোড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে ভেঙে পড়েছে বেশ কয়েকটি গাছ। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। দর্শক, বরিশাল থেকে জলাবদ্ধতার খবরাখবর জানাচ্ছেন বরিশাল বিভাগীয় প্রধান। জি, আমি আবারও আসলে বরিশাল নবগ্রাম রোডে দাঁড়িয়ে আছি এবং এই সড়কটি কিন্তু আসলে এখন জলাবদ্ধ হয়ে এমন অবস্থা যেটা আসলে কোনো সড়ক নাকি খাল সেটাই কিন্তু আসলে বোঝার উপর নেই। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু এমনটা হয়েছে বলে আমরা জেনেছি। একই সাথে বরিশালের কীর্তনখোলা নদীর যে জোয়ারের তীব্রতা, জোয়ারের পানি, সেই পানির ফলে কিন্তু এই ধরনের যে জলাবদ্ধতা সেটির সৃষ্টি হয়েছে। আমরা এখন একজন স্থানীয় বাসিন্দার সাথে আসলে কথা বলবো যে এই ধরনের জলাবদ্ধতা কদিন যাবত আসলে আপনারা এটার অভিজ্ঞতা এটা অনেক আগে হয়েছে। যেখানে বৃষ্টি ধাবার বা যেই ছাড়ুক, ঠিক আছে, এইখানে এই রাস্তা তলাই যায়, ঠিক আছে, মানুষ চলতে ফিরতে কষ্ট হয়ে যায়, খুব কষ্ট হয়ে যায়। আশা করি আমি বলতে চাই, প্রধানমন্ত্রী বলতে চাই যে আমাদের সিটি কর্পোরেশনের যে মেয়র, সেজন্য এটার প্রতি একটু আকর্ষণ মানে খেয়াল দেয়, নজর দেয়, ঠিক আছে। এইটাই দাবি, আর কিছু না। প্রধানমন্ত্রীর কাছে এইটাই দাবি। আমরা আসলে একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু তার দুর্বিষহ অভিজ্ঞতার কথা আমাদেরকে জানাচ্ছিলেন। আপনাকে যদি আরো একটু জানাই, সেটা হচ্ছে এমন যে গত দুদিন যাবত কিন্তু বরিশাল কীর্তনখোলা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। একই সাথে যখন জোয়ার বাড়ে তখন কিন্তু এই অতিরিক্ত পানি এই বরিশালের নবগ্রাম রোড সহ আরো অন্যান্য জায়গায় যায় এবং সেখানে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি করে। আমরা এখন কিন্তু ভাটির সময়, তাই কিছুটা আসলে কম এই পানি, কিন্তু যখন আসলে জোয়ার সৃষ্টি হবে তখন কিন্তু এখান থেকে কোনোভাবে মানুষ চলাচল বা যানবাহন চলাচলের মতো কোনো সুযোগ বা সুবিধা থাকবে না বলেই আসলে আমরা জানতে পেরেছি। আমরা আরো আসলে যেটা জানতে পেরেছি যে এই সড়কের পাশে কিন্তু কোনো ড্রেনেজ সিস্টেম নেই। তাই এই অতিরিক্ত পানি এবং জলাবদ্ধতা থেকে মুক্তির জন্য শুধুমাত্র প্রকৃতির উপর ভরসা করে থাকা ছাড়া এই অঞ্চলের বা এই মানুষদের কোনো উপায় নেই। তো এই ছিল আমার কাছে বরিশাল নবগ্রাম রোড থেকে বরিশালের জলাবদ্ধতা সে ব্যাপারে সর্বশেষ খবর। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে বিপজ্জনক হয়ে উঠেছে পাহাড়ি জনপদ। এতে বান্দরবানে বেড়েছে পাহাড় ধসের সংখ্যা। ঝুঁকিপূর্ণ বসতি ছেড়ে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে করা হয়েছে মাইকিং, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। সহকর্মী আবুল বাশার নয়নের তথ্য ছবিতে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর বান্দরবানের পাহাড়ের কোলে বসবাস করছেন লক্ষাধিক মানুষ। সামান্য বৃষ্টিতেই যেখানে বেড়ে যায় প্রাণহানির শঙ্কা।
বান্দরবান সদরের ইসলামপুর, লাঙ্কিপাড়া, হাফেজগোনা, কালাঘাটা, আলীকদম উপজেলার পোয়ামুড়ি, আমতলী সহ বেশ কয়েকটি উপজেলার চিত্র এটি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার রাত থেকেই গুড়ি গুড়ি ও থেমে থেমে বৃষ্টিতে বিপজ্জনক হয়ে ওঠে এই পাহাড়ি জনপদ। কিন্তু নিরুপায় হয়েই বছরের পর বছর মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন এই জনগোষ্ঠী, যাদের অধিকাংশই হতদরিদ্র শ্রমিক। কষ্টে আছি, মানে পানি ঢুকে তারপরে ঘর ভেঙে মানে পাহাড় ভেঙে পড়বে ওরকম আশঙ্কাতেই আছি। পাহাড়ে থাকা ছাড়া তো উপায় নাই, আপনার ঝুঁকিপূর্ণ হলেও থাকতে হচ্ছে আর কি। এখন যাবে কোথায় এতগুলো মানুষ? তো বৃষ্টি পড়লে আপনার এই পাহাড় ধসটা বেশি হয়, কারণ এখানে এটা হচ্ছে বালু, তো মাটিগুলো বালুর কারণে ওটা হচ্ছে আপনার পাহাড় ধসটা বেশি হয়। যতগুলো জায়গা আছে জায়গার মধ্যে এমনিতে পাহাড় ধসের সম্ভাবনা আছে। এখন আমি যেখানে আছি এখানে কিন্তু পাহাড় ধসের সম্ভাবনা। সরকারি হিসেবে 2009 সাল থেকে 16 বছরে বান্দরবানে পাহাড় ধসে 80 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 2009 সালে 30 আগস্ট আজিজনগর ও গজালিয়ায় 11 জন, 2010 সালে নাইখংছড়িতে 5 জন, 2011 সালে রোয়াংছড়িতে 2 জন, 2021 সালের 15 সেপ্টেম্বর রোয়াংছড়ির সাইঙ্গাছিড়িতে একই পরিবারের 3 জন ও সবশেষ 2023 সালের 12 আগস্ট সদর, লামা ও নাইখংছড়িতে 10 জন প্রাণ হারান। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চলা বৈরী আবহাওয়ায় প্রাণহানি ঠেকাতে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ বসতিদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করেছে স্থানীয় প্রশাসন। জনসাধারণকে নিরাপদে থাকার জন্য মাইকিং করছি। আমরা এই দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া পরিস্থিতি মোকাবেলায় জেলার 7টি উপজেলায় 34টি ইউনিয়নে 260টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানান পৌর মেয়র। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য আগামী 2 জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। মঙ্গলবার দুপুরে রেল ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম। এ সময় তিনি বলেন, এবারও 100% টিকিট বিক্রি হবে অনলাইনে। ইফতেখার রেজা রিপোর্ট, আরো জানাচ্ছেন নাফিয়া ফারজানা। ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে আগাম টিকিট সংগ্রহের দিন ও তারিখ। মঙ্গলবার সকালে রেল ভবনে ঈদ যাত্রা ও সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। মন্ত্রী বলেন, এবার অগ্রিম ও ফিরতি যাত্রার 100% টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। আগামী 2 থেকে 12 জুন ঈদুল আজহার আগাম টিকিট ও 10 থেকে 20 জুন ফিরতি ট্রেনের টিকিট বিক্রি চলবে বলে জানান তিনি। টিকিটটা আমরা 2 তারিখ থেকে আমরা দেওয়া শুরু করব, অগ্রিম টিকিট, এবং ঈদ যাত্রার প্রথম থেকেই মানুষ যাতে বিনা বিড়ম্বনায় আমরা যাতে তাদের পৌঁছায় দিতে পারি সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এবার ঈদ যাত্রায় যাত্রীদের চাপ বিবেচনায় 20টি স্পেশাল ট্রেন রাজধানী থেকে দেশের বিভিন্ন স্থানে যাবে বলেও জানান রেলমন্ত্রী। টিকিট কালোবাজারিদের কাছ থেকে যেন টিকিট না কেনে, অনলাইন আছে, আমরা স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করব। রিলিফ ট্রেন সবসময় রেডি থাকবে। এছাড়াও কোরবানির পশু পরিবহনের জন্য স্পেশাল ক্যাটল ট্রেন পরিচালনার কথা জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ব্যবসায়ীদের কাঠের চশমা পরিয়ে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস। অভিযোগ উঠেছে পাওনা টাকা আটকে রাখার। এদিকে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলছেন, পার্সেল করার সময় সমঝোতা চুক্তি স্বাক্ষর করা উচিত। বিস্তারিত ফজলে আদিত্যের বিশেষ প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। ইভেলি ইয়োরেঞ্জের মতো গ্রাহকের লাখ লাখ টাকা আটকে রাখা আরেক প্রতিষ্ঠান রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কক্সবাজার সহ দেশের অন্যান্য জেলায় পণ্য পাঠায় তারা। আর এই সুযোগে প্রায় সময় বহন করা হতো মাদকের চোরাচালান। পুরান ঢাকার চশমা ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ীরা এই পার্সেল সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জায়গায় পণ্য পাঠাতো। অভিযোগ রয়েছে, গ্রাহকের পাঠানো টাকাও আটকে রাখত কোম্পানিটি। রমজানের ঈদে 1,30,000 ছিল, অনেক যাওয়ার পরে এরা 30,000 টাকা দিল, অনলি আর 1 লাখ টাকা আছে। 2,46,000 টাকা ফাউনো আছে। পার্টি মালগুলো খুলে ফেলছে, এরা কিন্তু আমাদের টাকাগুলো এখনো দেয় নাই। অভিযোগের বিষয়ে চকবাজার গিয়ে কথা হয় ম্যানেজার আরিফুর রহমানের সাথে। দেশ টিভির ক্যামেরায় অকপটে সব অভিযোগ স্বীকার করেন তিনি।
গাফলতি ছিল, অনেক পার্টি আসছে, সবারই আমি একই কথা বলছি যে দেখেন আপনাদের টাকা দিবে। ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে দেশ টিভি 3 যায় রেইনবো এক্সপ্রেসের প্রধান শাখা পল্টনে। অফিসের ভেতরে দেখা যায় সারি সারি ফাইল, যেখানে আটকে আছে গ্রাহকের কোটি টাকা। আমার বিল আছে কন্ডিশনের 5.5 লাখ টাকা, তো ওনারা টাইম দিছে আমাকে 3টা। ওনারা রিসিভ করছে, তারপরে আমি তার পরের মাসে 2 তারিখ বা 3 তারিখ আসছি টাকা নেওয়ার জন্য। এখন আমি আমার টাকাটা পাইনি। 15 তারিখের পরে 19 তারিখের পরে আজকে 20 তারিখে আবার ডেট দিছে, আজকে 3 মাস। অফিসে না থাকায় মুঠোফোনে যোগাযোগ করা হয় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের সাথে। আমি প্রায় ডেট দিয়ে থাকি, কিন্তু যে আমাকে টাকাটা দিবে, যার কাছে সে মিস করেছে, বাট তার দোষটা আমারই। এই জন্য আমি মনে করি এই মাসের মধ্যে না হলেও আগামী মাসের 7 তারিখের মধ্যে পারবো, বাট এর আগেও হয়ে যেতে পারে। তবে এ ধরনের পার্সেল কোম্পানির সাথে কন্ডিশনে পণ্য পাঠানো ও লেনদেনের ক্ষেত্রে অবশ্যই MOU চুক্তি করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। যারা কোনো পার্সেল কোম্পানির সাথে এই ধরনের কন্ডিশনিং ওয়েতে তার মানে কোনো বিষয়ে আবদ্ধ হবেন, অবশ্যই তারা একটা MOU করে নেবেন। যে MOU করা থাকলে তখন এটা তার কিন্তু একটা বলা যেতে পারে একটা গাইডলাইন হিসাবে কিন্তু কাজ করে। এই ধরনের অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তিনি। এই পার্সেল কোম্পানিগুলোকে একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে বা একটি কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য যেটা করা, যে সেটি হলো যে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো রয়েছে তাদের কার্যক্রমটাকে আসলে বন্ধ করে দেওয়া। যারা প্রতিনিয়ত এই ধরনের পার্সেল কোম্পানি ব্যবহার করছেন তাদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেশে ক্যান্সার আক্রান্ত 2 লাখ রোগীর প্রায় 10% ব্লাড ক্যান্সারের। উন্নতমানের জেনেটিক ও মলিকুলার ল্যাব না থাকায় শনাক্ত হয় না অধিকাংশ। ক্যান্সার শনাক্তের 70% পরীক্ষা হয় না দেশের সরকারি হাসপাতালে। দেশে 160 জনের বেশি ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ থাকলেও প্রযুক্তি ও সুযোগ সুবিধার অভাবে করতে পারেন না কোনো চিকিৎসা। এতে মাত্রাতিরিক্ত ব্যয়ে অর্ধেক মানুষের মৃত্যু হয় চিকিৎসা ছাড়াই। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করালে অধিকাংশ রোগী ভালো হলেও প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় সম্ভব হচ্ছে না। এতে দিনে দিনে বিদেশমুখিতা বাড়ছে রোগীদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ময়না খাতুন ও মুশরেত আলম দম্পতি 2 বছরের সন্তান আরিয়ানকে নিয়ে ঘুরছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বারান্দায়। 1 বছর আগে রক্তে ক্যান্সার শনাক্ত হলে পরিবারে নেমে আসে অন্ধকার। শেষ পর্যন্ত নিজের ভিটেমাটি বন্ধক রেখেছেন। সব হারিয়ে এখন আয়ানের অবস্থা অনেকটাই অস্থিতিশীল, কিন্তু কোনোভাবেই পারছেন না ব্যয় মেটাতে। গত রমজান থেকেই অনেক বেশি হয়ে গেছে, এখন অতিরিক্ত বেশি হয়ে গেছিল। এখন টাকার জন্য চিকিৎসা শুরুই করতে পারতেছি না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগে ভর্তি 13 বছরের শাকিল। 1 বছর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে 10 লাখ টাকার বেশি খরচ করে দিশেহারা পুরো পরিবার। আমার আত্মীয় স্বজন যতজন আছেন, বিদেশি প্রবাসী, সবাই আমার সাহায্য করছেন, সবাই আমার দিয়া এই 8-10 লাখ টাকা গেছে। এখন স্যার আবার তারা বেশি রয়েছে, আমি কিভাবে দিব স্যার? এ বিভাগে ভর্তি অধিকাংশ রোগীর পরিবারের অবস্থা শোচনীয়। কয়েকদিন পর হঠাৎ করে জ্বর আসছে, ব্রাহ্মণবাড়িয়া হসপিটালে ভর্তি করার পরে সিবিসি রিপোর্ট খারাপ দেখে আর ঢাকা নিয়ে আসছে। শরীর দুর্বল লাগতেছে, খাইতেছে না, খাওয়া কম, এরকম অবস্থা। মাত্র 10% পরিবার ক্যান্সার চিকিৎসা শেষ করতে পারে, আর অর্ধেকের বেশি পরিবার চিকিৎসা ছেড়ে দেয় মাঝপথে। ফলে চিকিৎসা ছাড়াই মারা যান এসব রোগী। অন্যদিকে সরকারি পর্যায়ে 70% পরীক্ষাই হয় না। এ অবস্থায় রোগের জটিলতা ও ব্যয় বাড়ে রোগীদের। এই সেলে টাইপ আমার এখানে হয় ন, মলিকুলার টেস্ট আমার এখানে ন, সার্জারি আমার এখানে হয় ন, তো এই সেলে হাই রেজলিউশন সিটি এখানে হয় ন, ফ্লো সাইটোমেট্রি আমরা করতেছি, এইটাও আমরা যে আরও ব্যাপক পরিসরে আমরা করতে পারিনি। তাহলে এই টেস্টগুলি কোথেকে করি আমরা বুড়ো করি বেশিরভাগ ক্ষেত্রে। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে পারলে স্বাভাবিক জীবনে ফেরানো যায় অধিকাংশ রোগীকে। দেশে দক্ষ ও প্রশিক্ষিত চিকিৎসক থাকলেও অবকাঠামো ও যন্ত্রপাতির অভাবে থমকে আছে বলে জানান এ বিশেষজ্ঞ। আমাদের 10,000 স্কোয়ার ফিট এফ ব্লকে একটা জায়গা আছে, সেই জায়গাটাতে ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য, বাজেটের জন্য প্রতিনিয়ত বিভিন্ন সময় আমরা বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যাই, কিন্তু এখন পর্যন্ত যে এইটাকে এই সাউথ ইস্ট এশিয়ার একটা অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র হিসেবে ডেভেলপ করা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আমরা করতে পারি নাই।
রোগ শনাক্ত না হওয়ায় চিকিৎসকের প্রতি তৈরি হয় অনাস্থা, ফলে প্রতিদিনই বাড়ছে বিদেশমুখী প্রবণতা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ জনপদ সংবাদ। খুলনা বিভাগের একমাত্র ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজ চলছে ধীর গতিতে। চলতি বছরের এপ্রিলে নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও কাজ সম্পন্ন হয়েছে মাত্র 35%। এখন চলছে সময় ও ব্যয় বাড়ানোর চেষ্টা। ঠিকাদারের দাবি, ঠিক সময়ে মালামাল ও অর্থ ছাড় না হয় এ বিলম্ব। সহকর্মী নুর ইসলাম রকির তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। খুলনা অঞ্চলের মানুষের ক্যান্সার চিকিৎসায় 2021 সালে খুলনা মেডিকেলে 100 শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতালে নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সে বছর শেষের দিকে 175 কোটি 72 লাখ টাকা ব্যয়ে শুরু হয় নির্মাণ কাজ। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান MBPL ও এসএন বিল্ডার্স কমিটি। এ প্রকল্পের কাজের শেষে সময়সীমা বেঁধে দেওয়া হয় 2023 সালের জুনে। কিন্তু 3 বছরেও প্রকল্প কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। এখন পর্যন্ত শেষ হয়েছে মাত্র 35%। নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় প্রকল্পের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পাঠানো হয় গণপূর্ত মন্ত্রণালয়ে। এই জন্য এখন অনেকটাই থমকে আছে কাজ। নির্মাণ শেষ না হয় ক্যান্সার চিকিৎসায় উন্নত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই অঞ্চলের মানুষ। সেই সঙ্গে রোগী ও স্বজনদের ভোগান্তি কয়েক গুণ বেড়েছে বলছেন খুলনা মেডিকেলের চিকিৎসকরা। রোগীর চাহিদা অনুযায়ী আমাদের ফ্যাসিলিটিস হয়তো যথেষ্ট নয়। অপরূপ সুবিধার জন্য রোগীদের হয়তো এখানে পুরো সেবাটা পাওয়া যাচ্ছে না, হয়তো তাদের একটু বাইরেও চিকিৎসা নিতে হচ্ছে, একটু ভোগান্তি হচ্ছে। শেষ হলে আমরা পূর্ণ মাত্রায় চিকিৎসা দেওয়া শুরু করবো। ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, যথাসময়ে মালামাল ও অর্থ না পাওয়ায় শেষ করা যায়নি কাজ। প্রকল্পের মেয়াদ বাড়লে দ্রুত কাজ সম্পন্নের কথা জানান তারা। কারণ হচ্ছে আমরা যথাসময়ে পাথর পাই না, আমরা ইচ্ছে করে কিন্তু পাথর ম্যানেজ করতে পারি না। প্রকল্পের মেয়াদটা বাড়াবে বলে চেষ্টা করতেছে, এখনো বাড়ে নাই। আমরা গত জুন মাসে টাকা পাইছিলাম, আর কোনো টাকা পাই। 17 তলা ভবনটির নাম ক্যান্সার চিকিৎসা কেন্দ্র হলেও ভবনটিতে কিডনি ও হৃদরোগ বিভাগ থাকবে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাই এই হাসপাতালের সুফল পেতে দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। বিলুপ্তির পথে মুন্সিগঞ্জ মীরকাদিমের 100 বছরের ধবল গরু লালন পালনের ঐতিহ্য। একসময় কোরবানি ঈদ ঘিরে এখানে 1.5 থেকে 2 শতাধিক খাবারে ধবল গরু পালন হলেও এখন এর সংখ্যা কমে এসেছে 10 থেকে 12টিতে। খামারিরা বলছেন, ইনজেকশন দিয়ে গরু মোটাতাজাকরণের প্রতিযোগিতা বাড়ায় এ খাতে টিকতে পারছেন না তারা। সহকর্মী সুমিত সরকার সুমনের তথ্য ছবিতে জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া। মুন্সিগঞ্জের মীরকাদিমের ধবল গরু। এসব পশুর চোখের পাপড়ি সহ সারা শরীর সাদা হওয়ায় এগুলো ধবল গরু হিসেবে পরিচিত। এই গরু পুরান ঢাকার হাটে কুরবানির ঈদের প্রধান আকর্ষণ। শুধু মীরকাদিমের ধবল গরু বিক্রির জন্য পুরান ঢাকার রহমতগঞ্জের গনিমিয়ার হাটের প্রচলন শুরু হয়েছিল 100 বছর আগে। একসময় মীরকাদিমের 2 শতাধিক খামারে কয়েকশো হাজার ধবল গরু মোটা তাজাকরণ হতো। পরে এসব গরু বিক্রির জন্য তোলা হতো বাজারে। কিন্তু নানা সংকটে এখন এই গরুর খামারির সংখ্যা নেমে এসেছে মাত্র 10 থেকে 12 জনে। এর পেছনে ইনজেকশন দিয়ে গরু মোটা তাজাকরণে অসাধু প্রতিযোগিতা সহ গোখাদ্যের দাম বৃদ্ধিকে দায়ী করেছেন খামারিরা। বাংলাদেশের মধ্যে মীরকাদিমের গরু ঐতিহ্যবাহী, আর পুরনো ঢাকার এই গরু সবচেয়ে বেশি ঢাকার পুরনো ঢাকার মানুষ এই গরু ঐতিহ্যবাহী গরুই করে। সারা বাংলাদেশের মধ্যে এই গরুই 1 নম্বর গরু। এটার চাহিদা কেন? খামারিরা বলছেন, ধবল গরু লালন পালনে ব্যবহার হয় না ইনজেকশন কিংবা কোনো মোটা তাজাকরণ ঔষধ। খৈল, ভুসি, কুড়া, চালের গুঁড়া খাইয়ে প্রাকৃতিকভাবেই লালন পালন করা হয় এসব পশু। এতে এসব গরুর মাংস সুস্বাদু হওয়ায় চাহিদাও থাকে বেশ। বর্তমানে 3 টাইমে মনে হয় পরিষ্কার রাখতে আছি, যাতে সৌন্দর্য থাকে, মানুষ দেখে যে একটা চয়েসের ভিতরে থাকে। ঠিক আছে, এই কারণে আমরা সবসময় গরু পরিষ্কার রাখি। মীরকাদিমের গরুটি অনেক চাহিদা এবং গোস্তটি খাইতে অনেক স্বাদ, এবং আমরা কোনো সুই মারি না, কোনো ট্যাবলেট খাওয়াই না। আমরা খাওয়াই দানাদার খাবার এবং কাঁচা ঘাস। আমরা এই গরুগুলাকে দানাদার খাবার খাওয়াই, যেমন বুটের ভুসি, গমের ভুসি, খেসারি ভুসি, মুসুরি ভুসি এবং মুস্তা খৈল এবং গমের ভুসি।
যদিও হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা উদ্যোগের কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এই গরুগুলাকে বিশেষ করে মুন্সিগঞ্জের সকল গরুকে আমরা রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণের লক্ষ্যে টিকা প্রদান করি। প্রাণী সম্পদ অফিস থেকে নির্ধারিত মূল্যে আমাদের প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তার মাধ্যমে টিকা প্রদান করা হয় এবং প্রাণী সম্পদ দপ্তর থেকে কোনো রোগ বালাই হলে তার চিকিৎসা সেবা প্রদান করা হয়। বর্তমান বাজারে এসব ধবল গরু বিক্রি হয় 2 থেকে 4 লাখ টাকা পর্যন্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। 90 উপজেলায় ভোট আগামীকাল, পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। স্থগিত 19 উপজেলার বিষয়ে সিদ্ধান্ত পরে জানালো কমিশন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূল, দৃশ্যমান হচ্ছে ক্ষত। সব হারিয়ে নিঃস্ব হাজার হাজার পরিবার, বিদ্যুৎহীন কোটি মানুষ। রাতভর ভারী বর্ষণের রাজধানীতে জলাবদ্ধতা, দ্বিতীয় দিনের মতো ডুবল চট্টগ্রাম। বরিশালের বিভিন্ন সড়কে সীমাহীন ভোগান্তি। 3 বছরও শেষ হয়নি খুলনায় ক্যান্সার হাসপাতাল নির্মাণ, কাজ হয়েছে মাত্র 35%। টাকা না পাওয়ার অজুহাত ঠিকাদারের। এবং মুন্সিগঞ্জে মিরকাদিবে গরু পালনে আগ্রহ হারাচ্ছে খামারিরা, ইনজেকশন দিয়ে গরু মোটা তাজাকরণের অভিযোগ। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ দেখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।